আসসালামু আলাইকুম। মেরিট একাডেমির পক্ষ থেকে আমি নুরুল আলম। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আমাদের কোচিং সেন্টারের এইচএসসি 2025 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজকে কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে আমি হাজির হয়েছে। ওরা বায়োলজির প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটির যে সেল সম্পর্কে অ্যাকচুয়ালি বলা। আমরা জানি সেল মূলত দুই রকমের, একটি ইউক্যারিওটিক সেল আর একটি প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা অংশ আছে, একটি অ্যানিমেল সেল আরেকটি হলো প্লান্ট সেল। অ্যাকচুয়ালি স্যার এই ব্যাচটাকে মূলত প্লান্ট সেল সম্পর্কেই আমি অবগত করেছিলাম যে তোমরা এটা যথেষ্ট যুক্তি সম্পর্কে মানে কি একটা মডিউল তৈরি করবা এবং কোনটা কিরকম দেখতে সেটা সম্পর্কে একটু সারসংক্ষেপে একটু বিশ্লেষণ করবা, আর একটু 3D ফরম্যাটে সেটা একটু কি মডিউল করে আমাদের একটু দেখাবা, যাতে স্টুডেন্ট অথবা অন্যত্র সবাই যাতে কি সঠিকভাবে একটু বুঝতে পারে। তো স্যার আমি যদি একটু পরিচিতি দেওয়ার চেষ্টা করি আজকের টপিকটা সম্পর্কে। স্যার এই যে আমরা জানি যে অ্যাকচুয়ালি প্লান্ট সেলটা কিরকম টাইপ স্যার, হেক্সাগোনাল টাইপ, আমি কি মানে কি ছয় প্রকোষ্ঠ বিশিষ্ট আর কি, ঠিক আছে। সো স্যার কত সুন্দর করে এঁকেছে। এটা কি স্যার আমরা যদি একটু ভালো মতো করে দেখি, মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস, তারপর স্যার গোলগি বডি, তারপর স্যার রেটিকুলাম। আর রেটিকুলাম অ্যাকচুয়ালি দুই রকমের, একটা হলো কি যে আপনার কি যেটার মধ্যে রাইবোজোম আছে, আরেকটা কি বলেন তো রাইবোজোম বিহীন। রাইবোজোম থাকার জন্য এটাকে কি বলে স্যার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম না থাকার কারণে এটাকে বলে কি স্মুথ রেটিকুলাম। তারপর স্যার কোষ কঙ্কাল আছে, তারপর স্যার কি আছে বলেন তো, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আরো অনেক সোর্সগুলো আছে। তারপর স্যার এই টপিকের এই একাংশগুলো এখানেও কি করেছে তারা নাম দিয়েছে স্যার সেল ওয়াল। যে এই টপিকগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই হলো কি সেল ওয়াল। তারপর কি সেল মেমব্রেন, এই যে এই টপিকগুলো কি আপনার সেল মেমব্রেন। তারপর কি সেল ভ্যাকিউল, আমি কি কোষ গহ্বর এই যেটা। তারপর কি স্যার নিউক্লিওপ্লাজম। অ্যাকচুয়ালি স্যার নিউক্লিওপ্লাজমটা যদি আমরা যদি দেখার চেষ্টা করি এই অংশের মধ্যেই হলো কি নিউক্লিওপ্লাজম। তারপর কি নিউক্লিয়ার কি এনভেলপ, এই যে স্যার নিউক্লিয়ার এনভেলপ। তারপর কি স্যার মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া। তারপর কি স্যার প্লাস্টিড, এই যে দিস ইজ দ্য প্লাস্টিড। তারপর স্যার কি আছে লাইসোজোম, দিস ইজ লাইসোজোম। তারপরে কি আছে স্যার রাইবোজোম। এই যে স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে এই লাল লাল বর্ণ বা স্পোরগুলো আছে এটি হলো কি রাইবোজোম। তারপর স্যার গোলজি বডি, দিস ইজ গোলজি বডি। তারপর স্যার কি সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল, এই যে স্যার সাইটোস্কেলিটন। তারপর স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে স্যার যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা আছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে স্যার আজকে আমরা একটু মডিউলটা দেখলাম, এখন আমরা প্রত্যেকটা স্টুডেন্টের থেকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভাবে তাদের টুকটাক কাজের সারসংক্ষেপ সংক্ষিপ্ত বর্ণনাগুলো দেখব, যে এই মডিউলটা বানাতে যে যেই কাজে নিয়োজিত নিজেকে রেখেছেন। তাহলে স্যার আমরা দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রত্যাশা মেরিট একাডেমির পক্ষ থেকে বলছি। আমি এইচএসসি 25 ব্যাচের বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বেগম বদরুন্নেসা কলেজে। আমাদের আজকের এই প্লান্ট সেলের আমি অঙ্গাণুগুলো বর্ণনা করব। কোষ হচ্ছে জীবের গঠনগত একক, মৌলিক একক। এছাড়া কোষ হচ্ছে অর্ধবৃত্ত একটি ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এর কোষ হচ্ছে যে কোনো অন্যান্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রজনন নিজে করতে সক্ষম। এছাড়াও কোষকে দুই ভাগে ভাগ করা হয়, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল হচ্ছে আদি কোষ, ইউক্যারিওটিক সেল হচ্ছে প্রকৃত কোষ। ইউক্যারিওটিক সেলকে দুই ভাগে ভাগ করে প্লান্ট সেল, এনিমেল সেল। প্লান্ট সেল হচ্ছে উদ্ভিদ কোষ, যার এখানে আমরা দেখতে পাচ্ছি। প্লান্ট সেলের অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর বা সেল ওয়াল, তাছাড়াও রয়েছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর বা সেল ভ্যাকিউম। এছাড়াও রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, গোলজি বডি, যেটাকে প্লান্ট সেলে আমরা হচ্ছে ডিকটায়োজোম বলে থাকি। এখানে রয়েছে লাইসোজোম, লাইসোজোমকে প্লান্ট সেলে আমরা স্পাইরোসোম বলে থাকি। মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি আমরা এখানে, প্লাস্টিড দেখতে পাচ্ছি, সাইটোস্কেলেটন দেখা যাচ্ছে এখানে। এছাড়াও আমাদের অনেকগুলো অঙ্গাণু রয়েছে যেগুলোর বর্ণনা আমাদের পরবর্তী একজন করবে। Assalamu alaikum everyone. I hope you are all doing great. I am Mihirin from Merit Academic here. I am a student of Central Women's and College. So as like we are describing the plant cell,
So my topics are cell wall, cell vacuole, and cytoplasm. A cell wall is defined as a non-living component covering the outermost layer of a cell. The cell wall separates interior contents of a cell from exterior environment. Also provides shape, support, and protection to the cell and its organelles. A cell wall is the outer covering of a cell. It presents adjacent to the cell membrane, which is also called as plasma membrane. A cell wall is present in all plant cells, fungi, and bacteria. An animal cell is irregular in its shape, and that is mainly due to the lack of cell wall. Plant cell is arranged in 3 layers composed with carbohydrates like lectin, cellulose, hemicellulose, and some little amount of minerals, which form a network with a structure protein which form a cell wall. These 3 major layers are the primary cell wall, the middle lamella, and the secondary cell wall. So my next topic is cytoplasm. The fluid matrix filling in the cell is cytoplasm. The cytoplasm lies between plasma membrane and nucleus. The cytoplasm of eukaryotic cell comprises cytosol and cell organelles. Cytoplasm gives cell its form. It causes the cell to fill up, allowing the organelles to stay in a place. The cytoplasm helps with metabolic process. And this was all for the day. Assalamualaikum everyone. আসসালামু আলাইকুম। আমি মেরিট একাডেমির পক্ষ থেকে আফরানিকা। আজকে আমি প্লান্ট সেলের মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে বর্ণনা করব। আমরা জানি প্রকৃত জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থীয় যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি হয়ে থাকে এবং শক্তি উৎপন্ন হয়, সেই অঙ্গাণুটিকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি সঞ্চয় করে বলে বা শক্তি উৎপন্ন করে বলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তির ঘর বলা হয়। কার্ল বেন্ডার সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। একটি মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন ফিতাকৃতি, গোলাকৃতি, তারকাকৃতি ইত্যাদি। একটি মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য সর্বোচ্চ 0.3 মাইক্রন থেকে 40 মাইক্রন পর্যন্ত হতে পারে। এছাড়াও একটি আদর্শ কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়াম থাকতে পারে। প্রতিটি মাইটোকন্ড্রিয়ার লিপোপ্রোটিন বাইলেয়ার 2টি মেমব্রেন দিয়ে গঠিত। এর বাইরের অংশ মসৃণ এবং এর কাজ ভিতরের অংশকে সুরক্ষা করা। এছাড়াও মাইটোকন্ড্রিয়া 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, বহিস্থ কক্ষ এবং অন্যটি হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষের মধ্যে জেলির ন্যায় যে জেলি জাতীয় পদার্থটি থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনটি সোজা থাকে এবং ভিতরের মেমব্রেনটি একটু ব্যবধান রেখে আঙুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, যাকে বলা হয় ক্রিস্টি। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণের অন্তঃগাত্রে কিছু অসংখ্য ক্ষুদ্র দানার মতো অংশ দেখা যায়, যাকে বলা হয় অক্সিজোম। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার রয়েছে নিজস্ব গোলাকার ডিএনএ এবং রাইবোজোম। এরা আদিকোষীয় বৈশিষ্ট্য সম্পন্ন এবং এরা ম্যাট্রিক্সে থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়া কোষে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন কোষের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তি উৎপাদন করা এবং শক্তি নিয়ন্ত্রণ করা, শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম সৃষ্টি করা, শোষণের জন্য বিভিন্ন ধরনের পর্যায় যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, ফসফোরাইলেশন ইত্যাদি সম্পন্ন করে। এছাড়াও ডিএনএ ও আরএনএ সৃষ্টি করে এবং যার মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত রাখে। এখন আমি প্লাস্টিড সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করব। আমরা জানি উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত গোলাকার, ফিতাকৃতি, এছাড়াও তারকাকৃতির সজীব বর্ণধার বস্তুটি হলো প্লাস্টিড। এছাড়াও স্ট্রোমা, গ্রানা এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থীয় অঙ্গাণু, ক্ষুদ্রান্ত অঙ্গাণুটিকেই বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড প্রধানত 3 প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মূলত বর্ণহীন হয়ে থাকে। এরা মূলত মাটির উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেসব অংশে এদের দেখা পাওয়া যায়, যেমন মূল, মাটির নিচের কাণ্ড ইত্যাদি। এরা যদি আলোর সংস্পর্শে আসে তবে এরা ক্রোমোপ্লাস্ট, এর চেয়েও বেশিরভাগ সময় এরা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। ক্রোমোপ্লাস্টকে আমরা রঙিন প্লাস্টিড নামেও চিনে থাকি। এদেরকে ফুলের পাপড়ি, ফুলের বিভিন্ন রঙিন অংশে এদের দেখা পাওয়া যায়, কারণ এরা ক্যারোটিন ও জেন্থোফিলের পিগমেন্টের কারণে রঙিন হয়ে থাকে। এবার আমরা জানবো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। সবুজ বর্ণের ক্লোরোফিলকে আমরা ক্লোরোপ্লাস্ট নামে চিনে থাকি। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি,
ক্যারোটিন ও জ্যান্থোফিলের সমন্বয়ে অতিমাত্রা সবুজ পিগমেন্টের কারণে এরা সবুজ রং ধারণ করতে পারে এবং যাদেরকে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণ করে, যার কারণে একে কিচেন অফ সেল বা ফ্যাক্টরি অফ সিনথেসিস সুগার বলা হয়। এরা শক্তি রূপান্তরের একটি অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট হলো 3 স্তর বিশিষ্ট, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। এছাড়াও এর মধ্যে রয়েছে স্ট্রোমা, ম্যাট্রিক্স, গ্রানাম, থাইলাকয়েড ইত্যাদি। এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত বর্ণনা প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টকে নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি মেরিট একাডেমির পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। প্লান্ট সেল বিশ্লেষণে আমার টপিক হচ্ছে গোজি বডি এবং সাইটোস্কেলেটন। গোজি বডিকে প্লান্ট সেলে ডিক্টাজম বলা হয়। ডিক্টাসের কাছে অবস্থিত দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবদ্ধ এই ক্ষুদ্র অঙ্গাণুটিকে, নালীর ক্ষুদ্র অঙ্গাণুটিকে গোজি বডি বলা হয়। এর আবিষ্কারক ক্যামিলো গোলজি নামে এই অঙ্গাণুটির নামকরণ করা হয় গোলজি বডি। এটি নিউক্লিয়াসের কাছাকাছি স্থানে একত্রিত হয়ে অবস্থান করে। এটি সাধারণত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়ে থাকে। এটির আকৃতি সাধারণত চ্যাপ্টা, গোলাকার বা লম্বা হয়ে থাকে। প্লান্ট সেলে গোলজি বডির উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোষপ্রাচীর গঠন করা। আমার নেক্সট টপিক হচ্ছে সাইটোস্কেলিটন। প্রকৃত কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অন্তর্বর্তী স্থানে কতগুলো সূত্রক মিলিতভাবে জালিকার ন্যায় যে গঠন সৃষ্টি করে তাকে সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল বলা হয়। বিজ্ঞানী কোলজফ সর্বপ্রথম সাইটোস্কেলিটন শব্দটি ব্যবহার করে। সাধারণত প্রোটিন নির্মিত 3 ধরনের সূত্রক যথা মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট দ্বারা সাইটোস্কেলিটন গঠিত। এখানে আমার টপিকটা আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেরিট একাডেমি কেয়ারের পক্ষ থেকে সারিকা বলছি। আমি সেন্ট্রাল উইমেন্স কলেজের HSC 25তম ব্যাচের বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আজকে আমি প্ল্যান্ট সেলের মধ্যে থাকা লাইসোজোম সম্পর্কে আলোচনা করব। লাইসোজোম সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে বলা হয় লাইসোজোম। 1955 সালে ডা দুবে লাইসোজোমের নামকরণ করেন। লাইসোজোমের কাজ: এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এরা কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে রক্ষা করে। তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের ভিতরের অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয়। এখন আমরা লাইসোজোমের ভৌত গঠন সম্পর্কে জানব। লাইসোজোম সাধারণত গোলাকার হয়। এর ব্যাস সাধারণত 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি লাইসোজোম একটি দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এদের ভ্যাকিউল ঘন তরল দ্বারা পূর্ণ থাকে। তাহলে আমরা এখন লাইসোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে জানব। লাইসোজোমের আবরণী ঝিল্লি লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 ধরনের এনজাইম থাকে। তাহলে আজকে আমি আমার এই টপিকটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে তাসফিয়া জাহান নীতি। মেরিট একাডেমির পক্ষ থেকে আমি প্লান্ট সেলের নিউক্লিয়াসটি বর্ণনা করব। সেন্ট্রাল উইমেন্স কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ও প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা ইত্যাদি নামেও অভিহিত করা হয়। নিউক্লিয়াস সাধারণত মাঝখানে অবস্থান করে, কিন্তু কোষ গহ্বর বড় হওয়ার কারণে তা নিউক্লিয়াস কিনারে অবস্থান করে। 4টি অংশ নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় মেমব্রেন কোষের নিউক্লিয়াসের বাইরের আবরণীকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনে অসংখ্য বিশেষ ধরনের ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়, যা অন্যান্য আবরণীতে খুবই কম দেখা যায়। নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থই হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের যে ঘন ছোট গোলাকার বস্তু দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিওলাস। এবার হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়াসের ভেতরে জালিকা আকারে কিছু বস্তু দেখা যায় যা তন্তু গঠিত। এই বস্তুকেই বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিণত কোষে সাইটোপ্লাজমে জালিকা আকার যে বিন্যাস দেখা যায় সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপরটি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম থাকার কারণে একে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম থাকে না বলে একে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের মেমব্রেন থেকে সেল ওয়াল পর্যন্ত বিস্তৃত থাকে। আসসালামু আলাইকুম, আজকে আমার টপিক শেষ হলো। আল্লাহ হাফেজ। তাহলে স্যার অবশ্যই আমরা প্রতিটা স্টুডেন্ট টুকটাক যেই কাজগুলো করেছে সবাই চেষ্টা করেছে একটু ভালো কিছু করার জন্য। তো স্যার এই জিনিসটাকে আমরা আরো ভালো ডিটেলসে বই থেকে পড়তে পারবো। তারপরেও স্যার তারা নিজেরা এই মডিউলটা তৈরি করেছে, তৈরি করার পরেও তারা প্রত্যেকটা টপিক সম্পর্কে নিজেদের ক্ষুদ্র জ্ঞান থেকে বলার চেষ্টা করেছে। তারপরও তারা ক্যামেরার সম্পর্কে যে সময় ক্যামেরার সংস্পর্শে আসা বা ক্যামেরার সামনে এতটা বলার প্রতি তাদের কি নেই, এতটা মানে কি প্রয়াস নেই। সো দ্যাটস ওয়াই তাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। তো আমারও ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিগুলো অবশ্যই আমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখব। আর স্যার আমাদের পাশেই থাকবেন। আর এরকম কাজগুলো ইন ফিউচার আমাদের আরো অনেক হবে, অনেক। ইভেন আমরা বায়োলজির সেকেন্ড পেপারও কি এরকম কাজগুলো করে থাকবো। এই কাজগুলোর মাধ্যমে এক স্টুডেন্ট ভালো মতো করে ইচ অ্যান্ড এভরি সোর্স বা ইচ অ্যান্ড এভরি টপিক সম্পর্কে ভালো মতো ধারণা পেতে পারে। আর এই কাজের মাধ্যমে সে তার মানে শিক্ষা জীবনের প্রত্যেকটা মেমোরিকে লিপিবদ্ধ করে রাখতে পারে। তাহলে স্যার অবশ্যই আমরা এই কাজগুলো নিজেও করার চেষ্টা করব। আর আমরা অবশ্যই এই পড়াশোনার সাথে নিজেকে নিয়োজিত রাখবো। তাহলে আজকের মতো এতটুকুই। দোয়া রাখবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। সুস্থতা কামনা করছি। আর আমাদের পাশে থেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু করবেন। আর সবকিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।